মালা খুব ভালো করে সব দিকে খেয়াল রাখছে, ঐশীকে নজরে নজরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রিহান এসেছে ওর ভাগ্নির বার্থডে পার্টি সেলিব্রেট করতে, আর সে কি নাগা ধা মতো তাকেই চলে যেতে বলছিল এতক্ষণ। ভেবেই লজ্জা লাগছে তার, লোকটাই বা কেমন তাকে ভুলানোর জন্য এভাবে তেরামো না করলেও পারত। সরাসরি বললেই তো হতো যে সে এখানে বার্থডে পার্টি থ্রো করেছে। মালা আনমনে খাবার অর্ডার নিচ্ছে, গরম খাবার সার্ভও করছে। প্রিহান ক্ষণে ক্ষণে তাকেই দেখছিল, এটা মালা খুব ভালোভাবে বুঝতে পারছে। সুজানাকে দেখা গেল ওদের সাথে বসেছে, কিন্তু প্রিহানের সেটা নিয়ে মাথা ব্যথা নেই। প্রিহান এখনো অবধি বাড়ির কাউকেই সুজানার দিকগুলোকে তুলে ধরেনি, তাই সে আজকের এই ইভেন্টে আছে। বাড়ির সবাই জানে প্রিহান সুজানাকে রিজেক্ট করেছে, তাই সুজানা অন্যত্র বিয়ে করেছে। প্রিহানের বাবা, মা, দাদু, দাদিমা সবাই খুব বেশি পছন্দ করত সুজানাকে। প্রিহান তাকে বিয়ে না করায় তাদের সবার আফসোস হয়েছে। একমাত্র শুধু ঐশী সুজানাকে পছন্দ করেনি। মালা খাবার সার্ভ করছিল, ওর হাতে ড্রিঙ্কস আর গরম খাবার। মালা সুজানাকে পাশ করে এগিয়েই যাচ্ছিল, সে সময় সুজানা ওর পায়ে ল্যাংডো করে, যার দরুন মালা নিজেকে কন্ট্রোল করতে চেয়েও পারল না, পা স্লিপ করে পড়ে গেল। হাতে থাকা খাবারের প্লেট আর ড্রিঙ্কসের গ্লাসটা ছিটকে পড়ে গেল, যার সবটাই প্রিহান আর তার পাশে বসে থাকা তার মায়ের উপর পড়ল। প্লেটে থাকা টা চামচ গিয়ে প্রিহানের ঘাড়ের সামান্য নিচে লাগল। আকস্মিক এই ঘটনায় কয়েক জোড়া চোখই হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল মালার দিকে। সুজানা আনন্দের হাসি হাসল। সে যখন পার্টিতে উপস্থিত হয় তখন সে মালাকে দেখতে পাই, আর এটা সে মানতে পারছিল না মালা এখানে চাকরি করে। আলাদা একটা ক্ষোভ কাজ করছিল রাস্তায় করা সেদিনের ব্যবহারের জন্য। তাই সে একটা মিনি গেম খেলল। মনে মনে সে আওড়ালো, মালা, এবার আমিও দেখব কি করে তুমি তোমার চাকরি বাঁচাও। রেস্টুরেন্টের ম্যানেজার মালাকে বকাঝকা করতে নিলে প্রিহান হাত নেড়ে ইশারায় তাকে যেতে বলল। পরিস্থিতি স্বাভাবিক করতে সে সবার উদ্দেশ্যে বলল, আব্বু, দাদু, দাদিমা তোমরা খাওয়া কমপ্লিট করো, আর আম্মু তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? প্রশ্ন করলেন তার দাদু। যার জন্য এই ইনসিডেন্টটা হয়েছে তাকে তো একটু হলেও শাস্তি ভোগ করতে হবে, তাই না? মালা প্রিহানের দিকে অদ্ভুতভাবে তাকালো। না জানি কি হতে যাচ্ছে আজ তার সঙ্গে। প্রিহান গম্ভীর মুখে বলল, কাম উইথ মি মিস মালা। মালা গুটি গুটি পায়ে প্রিহানকে অনুসরণ করল। প্রিহান একটা রুমে ঢুকল। বাধ্য হয়ে মালাকেও ঢুকতে হলো। ঝট করে প্রিহান দরজা লাগিয়ে দিয়ে নিজের স্যুট খুলে ফেলল। শার্ট খুলতে নিলেই মালা ভয়ে আটকে উঠল। ও ভীত সন্ত্রস্ত হয়ে জিজ্ঞেস করল, এ কি আপনি আপনার পোশাক কেন খুলছেন? আপনাকে দেখানোর জন্য। দেখবেন না? দেখানোর জন্য মানে, কি দেখব? পিছনে ফিরে বলল মালা। প্রিহান এর মধ্যেই ওর শার্ট খুলে ফেলেছে। প্রিহান মালার কাছে এসে দাঁড়ালো। প্রিহানের গায়ে সাদা সেন্ট্রো গেঞ্জি আছে। মালা পিছনে সরতে নিলে প্রিহান ওর হাত টেনে ওর কাছে আনলো। অজানা ভয় কেঁপে উঠল মালা। কি করছেন মিস্টার প্রিহান? দেখুন কি করেছেন। প্রিহান ঘাড় নিচু করে দেখালো ওর ক্ষতস্থান। মালা তা দেখে আহত হলো। প্রিহানের ঘাড় থেকে রক্ত ঝরছে। টা চামচ গেথে গেছিল তার সে সময়। ব্যথা পেলেও মালার কথা ভেবেই একটু শব্দ করেনি সে। বাইরে এটা দেখালে মালার আরও সমস্যা হতো। তাই প্রিহান মালাকে আলাদাভাবে ডেকে নিয়ে এলো। মালা বলল, এটা কি করে হলো? আপনার মতোই ধারালো জিনিস দিয়ে হয়েছে। আমার মতো ধারালো মানে? ভ্রু কুচকে জিজ্ঞেস করল মালা। টা চামচ। টা চামচ বুঝলেন? সরি মিস্টার প্রিহান, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করুন, অনুনয় করে বলল মালা। তা কি করে হয়? ক্ষমা তো আপনি পাবেন না। আপনি এক কাজ করুন, এখানে মলম লাগিয়ে দিন নিজের হাতে। আর এটাই আপনার শাস্তি। কিন্তু এটা তো আপনি নিজেই লাগাতে পারতেন। পারলেই আমি লাগাবো কেন? কেন লাগাবেন না শুনি? আর এখানে মলম কোথায় পাবো? মলম আমার কাছে আছে। পকেট থেকে বের করে মালার সামনে ধরল প্রিহান। আপনি কি মলম ওর সাথে করে নিয়েই ঘুরেন নাকি? হ্যাঁ অবশ্যই। কখন লেগে যাবে কে জানে, সেটা ভেবেই রাখা আর কি। আপনিই লাগিয়ে নিন না। আচ্ছা আপনি এভাবে শুনবেন না তাই তো? আমি কি এটা নিয়ে বাইরে যাব? বাইরে নিয়ে গিয়ে দেখাই সবাইকে যে কি হয়েছে? না না আপনি দিন মলম, আমিই লাগিয়ে দিচ্ছি। বজ্জাত লোক একটা, বিড়বিড় করে বলল মালা। উপায়ন্তর না পেয়ে সে মলমটা হাতে নিল। প্রিহান বিজয়ের হাসি হাসল। মালা ভাবল এখন এই অবস্থায় প্রিহান বাইরে গেলে আরও একটা হট্টগোল হয়ে যাবে। তাই সে বাধ্য হয়েই প্রিহানকে মলম লাগিয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু প্রিহানের ঘাড়ে হাত গেল না তার। কারণ প্রিহান ইচ্ছে করে পা উঁচু করে রেখেছে যাতে মালা ওর ঘাড়ে হাত না দিতে পারে।
মালা বিরক্তিকর শ্বাস নিল। এই লোকটা ইচ্ছে করেই তাকে জ্বালাচ্ছে। ইডিয়েট লোক। আর প্রিহানও খুব মজা পাচ্ছে মালাকে জ্বালিয়ে। মালা জোর করে ধরে প্রিহানের ঘাড়ে হাত ছোঁয়ালো। হঠাৎ ঠান্ডা হাতের ছোঁয়ায় অজানা শিহরণে কেঁপে উঠল প্রিহান। কোনো অদ্ভুত শিহরণ। মালাও কিছুটা ইতস্তত বোধ করল। কারণ সেও প্রিহানের হঠাৎ কম্পন বুঝতে পেরেছে। অস্বস্তিতে ঢোক গিলে নিল সে। ঠিক সে সময় প্রিহানের ফোন বেজে উঠল আর ফোন দেখেই সে পোশাক পরে কোট হাতে নিয়ে রুমের বাইরে বেরিয়ে গেল। সকালে প্রশান্ত আসতেই পুতুল পরার জন্য রুমে চলে গেল। আজও মালা প্রশান্তকে ব্রেকফাস্ট করিয়েই ছাড়ল। যদিও প্রশান্ত রোজই বলে সে ব্রেকফাস্ট করে এসেছে, তাও মালা তো নাছোড়বান্দা। মালা ঠিক বুঝতে পারে প্রশান্ত মিথ্যা বলছে। ও তো দূর থেকে আসে ছেলেটা। ও তো ভোরে যে খাবার রেডি থাকে না, মালা তা ঢের বুঝতে পারে। পুতুল আর গহীন লক্ষ্মীটি হয়ে পড়তে বসল। আর মালা রোজকার মতোই কাজে বেরিয়ে পড়ল। পুতুল পড়ছে আর প্রশান্তের দিকে তাকিয়ে আছে। থেকে থেকেই সে প্রশান্তকে দেখে যাচ্ছে। ছোট্ট কিশোরী মনে কেমন বসন্তের হাওয়া বয়ে যায় এই মানুষটাকে দেখলে। না চাইতেও পুতুল তার স্যারকে মন দিয়ে বসেছে। সে আটকে রাখতে পারেনি মানুষটার প্রতি তার ভালোলাগাকে। এভাবে হয়তো কখনোই তার কাউকে ভালো লাগেনি যতটা না তার স্যারকে লেগেছে। তার বান্ধবী প্রিয়ন্তী ওর বয়ফ্রেন্ড আছে, তারপর রিয়ারও বয়ফ্রেন্ড আছে। শুধু ওর আর মাহিয়ার নেই। মন যেন কেমন উড়ু উড়ু করে তার। স্যারকে দেখলেই তার হৃদস্পন্দন বেড়ে যায়। মনে হয় কেউ বুকের ভেতর মনে দামামা বাজাচ্ছে। পরীক্ষা দিয়ে সে সবে ক্লাস 9-এ উঠেছে। আর এখন তার মনে প্রশান্ত মানে তার স্যারকে নিয়ে অদ্ভুত অনুভূতি জেগে উঠেছে। হঠাৎ পুতুল কেঁপে উঠল। প্রশান্ত ধমক দিয়েছে তাকে। অভিমানে নাকের পাটা ফুলে উঠল ছোট্ট কিশোরী মন। কি সমস্যা তোমার? পড়াশোনা রেখে হা করে কি দেখছো? পুতুল ঘাবড়ে গিয়ে বলে, কই স্যার। আমি তো ভাবছিলাম কিভাবে এই অঙ্কটা করব। কই দেখি খাতা দেখাও। না স্যার, ঠিক আছে। দেখাও। দেখি কোথায় সমস্যা হচ্ছে। না চাইতেও পুতুলকে খাতাটি দিতে হলো। প্রশান্ত খাতা নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল ওর পানে। খাতার পাতায় ওর আর পুতুলের নাম লেখা। প্রশান্ত প্লাস পুতুল। যেমনটি উঠতি বয়সের মেয়েরা করে থাকে। রেগেমেগে প্রশান্ত জিজ্ঞেস করল, এসব কি পুতুল? কি স্যার, খাতায় আমার নাম কেন লিখেছ? ধমকে উঠে প্রশান্ত। পুতুল ওর ধমকে কেঁদে দিল। চুপ, কান্না থামাও। একদম কান্নাকাটি না। ভুল হয়ে গেছে স্যার, আর হবে না। আর যদি কোনো দিন এসব দেখেছি আমি আর পড়াতে আসব না। পড়াশোনা রেখে কি আজকাল এসব করা হচ্ছে? না না স্যার, এভাবে বলবেন না। আপনি আসবেন স্যার। আমি আর এমন করব না। কি হয়েছে স্যার, আপনি আপুকে বকছেন কেন? এই আপু, তুমি কাঁদছো কেন? বলল গহীন। না গহীন, কিছু না। তুমি পড়ো হুম। তোমার আপু একটু দুষ্টুমি করেছে তাই বকে দিলাম। গহীনের ছোট্ট মস্তিষ্কে এত কিছু গেল না। সে আবার পড়াই মন দিল। আর পুতুল, তার ভয় আত্মা শুকিয়ে গেছে। কাপা কাপা হাতে অঙ্ক কষতে লাগল। প্রশান্ত সবকিছুই অবলোকন করছে পুতুলের হাবভাব। সে আরও আগেই বুঝতে পেরেছিল পুতুলের মনোভাব। পুতুলের এখন উঠতি বয়স। এ সময়টা সবার মন আবেগের হয়। বিশেষ করে একজন পুরুষকে যখন সে রোজ দেখবে তখন তার প্রতিই ভালোলাগা কাজ করবে। এই মেয়েটির শান্ত চাহনি যে তাকে ঘায়েল করেনি তা কিন্তু একেবারেই নয়। পুতুলের প্রতি সে কি অনুভব করে একমাত্র সেটা তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পুতুলের প্রতি তার অনুভূতি চেয়েও কোনোভাবে দমাতে পারেনি সে। কিন্তু লুকিয়ে তো রাখতেই পারে এটাকে। সে নিজেকে মানাতে পারবে যে পুতুল তার এক না পাওয়া কেউ, ধরাছোঁয়ার বাইরের একজন। তবে প্রশান্ত চাই না পুতুলের তার প্রতি কোনো আকর্ষণ কাজ করুক। পুতুলকে প্রশ্রয় দেওয়া মানে ওর হঠাৎ হওয়া অনুভূতি, আবেগকে প্রশ্রয় দেওয়া। প্রশ্রয় পেয়ে এই বয়সের মেয়েদের মন আরও আহ্লাদী হয়ে ওঠে। তাছাড়া সে যদি পুতুলকে প্রশ্রয় দেয় তবে যে মালার কাছে তার মুখ থাকবে না। তখন কি জবাব দেবে সে মালাকে? যার জন্য সে আজ এত দূর, তার পুরো পরিবার চলছে, তা তো এই একজন মানুষের জন্য। সে কিভাবে বেইমানি করতে পারে তার সঙ্গে? বাড়াবাড়ি কিছু দেখলে পুতুলকে আরও সাবধান করতে হবে তাকে। না হলে জল অনেক দূর গড়াবে। অনেক দূর। আর যেটা প্রশান্ত কখনোই চাই না। কখনোই না। আজ প্রিহান আর ঐশী নিউ মার্কেট গিয়েছিল। প্রিহান ঐশীকে গাড়িতে বসিয়ে একটুর জন্য শপিং মলের ভেতরে গেছিল শপিং ব্যাগগুলো আনতে। এর মধ্যেই কতকগুলো লোক ঐশীর মুখ চেপে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করছিল। মালাও সে সময় একই শপিং মলের বাহিরে ছিল। ঐশীকে তুলতে দেখেই দৌড়ে আসে সে। শপিং ব্যাগ ফেলে ঐশীকে ধরে মালা। লোকগুলো মালাকে ধাক্কা দিয়ে সরাতে চেয়েও পারল না। মালা জোরে জোরে দুটো লাথি দিল ঐশীকে ধরে রাখা লোকটাকে। এর মধ্যে লোকজন জড়সড় হয়েছে মালার চিল্লানোতে। প্রিহান শপিং ব্যাগগুলো হাতে নিয়ে বের হয়েই দেখতে পেল সবটা।
সে চেঁচিয়ে দৌড়ে আসে। প্রিহানকে দেখতেই সেই মুখোশধারী লোকগুলো ঐশীকে আর মালাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালালো। মালা কোনো রকমে গাড়ির নম্বর প্লেটটা দেখতে পেল। ঐশীর গোঙানির শব্দ শুনে প্রিহান অস্থির হয়ে ছুটে যায় তার কাছে। আর ঐশীকে হসপিটালে নিয়ে যায়। ঐশী জ্ঞান হারিয়েছে ভয়ে। প্রিহান পুলিশকে ফোন করে হসপিটালে ডাকল। কয়েক মাস আগেও ঐশীকে মেরে ফেলার একটা চেষ্টা করেছিল কেউ। প্রিহান পুলিশ কমপ্লেন করেছিল, এখনো অবধি কোনো খবর পায়নি পুলিশ। প্রিহান অফিসারকে জোর দিয়ে বলল, দেখুন অফিসার, আমি আপনাকে বারবার বলছি এগুলো সবকিছু পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল। আপনি কিভাবে নিশ্চিত হয়ে বলতে পারছেন সেগুলো পূর্ব পরিকল্পিত ছিল? এর আগে আপনার কথামতো সব খোঁজ নিয়েছি কিন্তু কোনো ট্র্যাশ পাইনি। আপনারা ট্র্যাশ করতে পারছেন সেটা আপনাদের অক্ষমতা অফিসার। আপনার উচিত এই বিষয়টির প্রতি আরে দায়িত্বশীল হওয়া। তা না করে আপনার আমাদের সন্দেহ হচ্ছে। এত কিছুর মধ্যে মালা বলেই গেছিল যে তার গাড়ির নম্বর মনে আছে কিছুটা। সে পুলিশ অফিসার এর দিকে এগিয়ে গিয়ে বলল, আমার সেই গাড়িটার কথা মনে আছে অফিসার। আপনি কে? আমি মালা। অফিসার, যখন ঘটনাটা ঘটে আমি ঐশীকে ধরেছিলাম। আপনার আর কি কিছু মনে আছে? হ্যাঁ, ওটা একটা ব্ল্যাক স্কুট পিওর ছিল। MW, আর গাড়ির নম্বরের শেষ দুটো নম্বর ছিল 64। তখনকার এত কিছুর মধ্যে আর কিছু মনে নেই আমার। কিন্তু আপনি তো নিজেই বলছেন আপনার ঠিক করে মনে নেই। তাহলে আমরা কিভাবে বুঝবো আপনি কথাগুলো সত্যি বলছেন? অবিশ্বাসের সুরে বললেন অফিসার। কারণ ওই মানুষটা আমার সামনে তুলতে চাইছিল ঐশীকে। কোনো মানুষ একজন ঘাতককে ভুলতে পারে না। বিশ্বাসের সহিত বলল মালা। আপনি কি কাউকে সন্দেহ করেন মিস্টার প্রিহান? অফিসার প্রিহানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, সন্দেহ তো করি। আমি একজন লয়ার। আইনের কাজ করি। উকালতি করতে গেলে শত্রু তৈরি হবে, এটা স্বাভাবিক। ঘাতকরা হয়তো চাইছে আমার দুর্বল পয়েন্টে আঘাত করতে। আপনি ভালো করে খুঁটিয়ে দেখুন ব্যাপারটা। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। আর অবশ্য সাবধানে থাকতে হবে আপনার পরিবারের সবাইকে। আমরা আরও ভালোভাবে খোঁজ করার সর্বোচ্চ চেষ্টা করব বিষয়টা নিয়ে। আর মিস মালা, আপনার যদি আরও কিছু মনে পড়ে তবে আমাদেরকে অবশ্যই ইনফর্ম করবেন। মালা মাথা নাড়ল। প্রিহান বলল, থ্যাংক ইউ অফিসার। অফিসার চলে যেতেই মালা প্রিহানকে জিজ্ঞেস করল, আপনি যে পেশায় উকালতি করেন বলেননি তো? আপনি জিজ্ঞেস করেননি তাই বলিনি। কখনো দেখেছেন কেউ নিজেই নিজের পেটায়? বারবার ঐশীকেই কেন তুলতে চাইছে বলুন তো মিস্টার প্রিহান? আপনি বলছেন ঠিকই যে আপনার দুর্বল পয়েন্টে আঘাত করতে চাইছে, কিন্তু আমার অন্য কিছু মনে হচ্ছে। আপনার উচিত পার্সোনালি বিষয়টার উপর নজরদারি করা। আপনি ঠিক বলছেন মালা। এভাবে হাত গুটিয়ে থাকা ঠিক হবে না। আমার স্পেশাল খোঁচর লাগাতে হবে। মালা মনে মনে ভাবল, আপনি না নিলেও এবার আমাকে খোঁজ নিতে হবে। যদিও সবটাই আমার দায়িত্ব। না হলে মেমকে কিভাবে মুখ দেখাবো? এতক্ষণ ধরে প্রিয়ন্তী, রিয়া, মাহিয়া, পুতুল চারজন গ্রুপ স্টাডি করছিল। যদিও তাতে পুতুল আর মাহিয়া ছাড়া বাকি দুইজনের মন ছিল না। প্রিয়ন্তী আর রিয়া দুইজন ওদের বয়ফ্রেন্ড এর সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল। পুতুল একটু রেগে যায়। এই প্রিয়ন্তী, রিয়া, তোরা সারাক্ষণ মোবাইল ধরে বসে থাকিস কেন বলতো? এভাবে চললে ক্লাস 10 পাসটাও করতে পারবি না। আমার কথা বাদ দে, আগে বল এটা কি? পুতুল সন্দিহান চোখে তাকিয়ে বলল, কি এটা? মাহিয়া ঝট করে বলল, এটা তুই কোথায় পেলি? কেন তোর ডায়েরিতে? দে ওটা দে বলছি। অন্যের জিনিস না বলে নেওয়াটা ঠিক না, জানিস না? মাহিয়ার কথায় পাত্তা দিল না প্রিয়ন্তী। সে হাতে থাকা চিঠিটা পড়তে থাকে। মাহিয়া মনে পড়ে, তোমাকে দেখা সেই প্রথম দিনটা, তোমার হাতের প্রথম ছোঁয়াটা। তুমি আছো আমাকে ঘিরে, আমিও থাকতে চাই তোমাকে ঘিরে। খুঁজতে চাই তোমার মনটাকে, খুঁজে এসেছি বরাবর। আমার মনটা শুধুই তোমারই যে। তার কি তুমি রাখো খবর? ভালোবাসায় তুমি মাহিয়া। ইতি। ভালোবাসার নয়ন। ওহো, ভালোই তো মোটামুটি লিখাটা। ওর প্রেমটাও তাহলে মোটামুটি, বলল রিয়া। কিরে রিয়া, চল আমরা এখন যাই। মাহিয়া আর পুতুল তো একসাথেই যাবে। আমি আর তুই বরং যায়। পুতুল মাহিয়ার প্রেমপত্র শুনে ওর দিকে তাকিয়ে রইল অবাক হয়ে। মাহিয়া পুতুলের দিকে অসহায় ভাবে তাকিয়ে রইল। আজকেই সে পুতুলকে জানাতো, তার আগেই প্রিয়ন্তীটা সব কিছু শেষ করে দিল। এভাবে প্রিয়ন্তী চিঠিটা না পড়লেও পারত। শেষমেশ মাহিয়াও করছে আর এটা তার কাছে লুকিয়েছে। পুতুল সব সময় মাহিয়াকে আলাদাভাবে নজরদারি করে। ওকে একটু স্পেশাল ভাবে রিয়া আর প্রিয়ন্তীর থেকে, আর সেখানে প্রিয়ন্তী কিনা তার নিবেদনের কথাটা লুকালো। একটুতেই পুতুলের চোখ ভিজে উঠে। ভেতর থেকে কষ্ট হচ্ছে তার। পুতুল অভিমান করে একা একাই হাঁটতে থাকে।
স্কুল থেকে বেরিয়েই গটগট করে বের হলো সে, মাহিয়া দৌড়ে ওর পাশে পাশে হাঁটছে। আর পুতুলকে বুঝানোর চেষ্টা করছে। আরে পুতুল দাঁড়া লক্ষ্মীটি, আগে শুনবি তো নাকি, আমার কথাটা তো শুন। কি শুনবো তোর কথা, আমি ভাবতাম অন্তত তুই আমার কাছে কিছু লুকাবি না। এটুকু বিশ্বাস তো ছিল, কিন্তু আজকের পর আর সেটাও রইল না। আহা পুতুল আমার পাখি শোন না, আগে আমার কথা শুনে নে। আমি আজই তোকে বলতাম নয়নের কথা। নয়ন নিজেই আমাকে বারণ করেছিল যাতে আমাদের সম্পর্কের কথা কাউকেই না জানাই। ও চাইছিল না আমাদের সম্পর্কটা পাঁচ কান হোক এখনই। তাই আমিও ওকে কথা দিয়েছিলাম যে কাউকেই বলবো না, তুই ভুল বুঝিস না প্লিজ। কিন্তু ওই প্রিয়ন্তীটা সব ঘেঁটে দিল। আচ্ছা যা মেনে নিলাম, আজকের পর কিন্তু আর কিছু লুকাবি না, যেমনটা আমি তোকে লুকাই না। আচ্ছা বল তোর খবর কি? তুই বলেছিলি না স্যারকে আকার ইঙ্গিত করে বুঝাতে। স্যারকে অনেকভাবে বুঝানোর চেষ্টা করেছি। সেদিন খাতায় আমার আর স্যারের নামটা দেখে ফেলেছিল। এতেই স্যার সে কি রাগ। স্যারকে এর আগে কখনোই আমি এত রেগে যেতে দেখিনি। আমার ভীষণ ভয় হয় এখন। যদি স্যার বাসায় বলে দেই তবে যে আব্বু আমাকে বিয়ে দিয়ে দেবে। এমনিই আব্বু সব সময় মুখিয়ে থাকেন। আচ্ছা, তাহলে এখন কিছু দিন অফ রাখো বুঝলি। নয়নের কথা শুন, ও খুব ভালো ছেলে, বাবা মায়ের একমাত্র সন্তান। খুব বড়লোক, আমাকে খুব ভালোবাসে জানিস। ভালোবাসলে তো ভালোই, বলল পুতুল। ওরা গল্প করছিল আর হাসছিল। কিছুক্ষণ পরই মাহিয়ার বাড়ি এসে যাবে। এরপর পুতুলকে রিকশা বা অটোতে যেতে হবে। আজ প্রশান্তর ভার্সিটি থেকে ফিরতে লেট হয়েছে। সে বাসার উদ্দেশ্যে উল্টো পথে বাড়ি ফিরছিল। তার সামনে রাস্তা থেকে একজনের হাসির শব্দ শুনে সে থমকে দাঁড়িয়ে যায়। একটা তো তার বোনকে দেখছে, আরেকটা, এই কণ্ঠস্বর শুনলেই তার হৃদয় ছলকে ওঠে। হার্টবিট বেড়ে যায়। এই মেয়েটির কণ্ঠস্বর যে তার একান্ত আপন। সে বাড়ির ভেতর যেতে চেয়েও পারল না। দাঁড়িয়ে রইল এক পলক দেখার জন্য সেই কাঙ্ক্ষিত মুখটা। পুতুল আর মাহিয়া একদম প্রশান্তর মুখোমুখি হয়ে যায়। প্রশান্তর বাকশক্তি যেন লোপ পেয়েছে। এক ধ্যানে তাকিয়ে আছে সে পুতুলের মুখশ্রীর দিকে। এলোমেলো চুল, শুকনো ঠোঁট, কপালের খুচরো চুলগুলো মৃদুমন্দ বাতাসে উঠছে। জড়সড় হয়ে মাথা নত করে থাকা মেয়েটির এই রূপের দাপট যেন ভেতর থেকে পু, রি, এ ছা, ই করে দিচ্ছে প্রশান্তকে। প্রশান্তকে এখন এখানে দেখে পুতুলের বুকের উঠানামা এতটাই বেড়ে যায় যে ওর ব্যাগটা শক্ত করে চেপে ধরে। এই মানুষটা এখানে কেন? কি করছেন তিনি এখানে? প্রথম অনুভূতি, প্রথম প্রেম, প্রথম হৃদস্পন্দন বাড়া এই মানুষটার জন্য যে অনুভব করেছে সে। কি করে তাকে ভুলে থাকতে পারে? আরে ভাইয়া তুমি কখন এলে? এই তো এখনই, তোকে দেখেই দাঁড়িয়েছি। ও তোর ফ্রেন্ড? হ্যাঁ ওর নাম পুতুল। চিনি ওকে আমি। কি? না কিছু না, তুই ভেতরে যা আমি আসছি। আচ্ছা ভাইয়া। এই পুতুল একটা অটো ধরে চলে যা। ভাইয়া তুমি না হয় ওকে একটু ছেড়ে দাও। বেচারি একা একা যাবে। আচ্ছা তুই যা, আমি দেখছি। এতক্ষণ যেন পুতুলের সবটাই মাথার উপর দিয়ে গেল। প্রশান্ত স্যার মাহিয়ার ভাই? হায় আল্লাহ এখন কি হবে? এখন যদি মাহিয়া জানতে পারে যে সে যাকে পছন্দ করে সে তারই ভাই, তাহলে কি মাহিয়া তাকে ভুল বুঝবে? জানলে যদি ভুল বুঝে তখন? প্রশান্ত একবার পুতুলকে ভালোভাবে দেখে নিল। মুখটা কেমন শুকিয়ে গেছে। বড্ড মায়া হলো তার। নিশ্চয়ই মেয়েটা ক্লান্ত খুব। একটু জিরিয়ে নিলে বোধ হয় ভালো লাগবে। তাই সে ভনিতা না করে গম্ভীর মুখে বলে, তুমি এক কাজ করো বাড়ির ভেতরে আসো। তুমি একটু অপেক্ষা করলে একসাথে যেতে পারি। হ্যাঁ বা না কিছুই বলল না পুতুল। সে শুধু বাড়ির ভেতরে প্রবেশ করল। প্রশান্ত ভাবল মেয়েটাকে ঘরে নিয়ে বসানো উচিত। তাই সে নিজের বোনকে হাঁক ছেড়ে ডাকল। এই মাহিয়া, মাহিয়া, তোর ফ্রেন্ডকে ঘরে নিয়ে গিয়ে বসা। আমার একটু জরুরি কাজ আছে। আমিও ওইদিকেই যাব ভাবলাম আমার সঙ্গেই না হয় যাবে। মাহিয়া ভাইয়ের ডাকে বেরিয়ে এলো ঘর থেকে। সে একটু লজ্জা পেল। ইস, সে যদি নিজেই পুতুলকে ঘরে নিয়ে আসতো। লজ্জা পেয়েই সে পুতুলকে টেনে ঘরে নিয়ে এলো। সে পুতুলকে খাটে বসিয়ে দৌড়ে গেল মায়ের কাছে। মাকে গিয়ে বলল, ও আম্মা আমার ফ্রেন্ড পুতুল এসেছে। ওকে প্লিজ কিছু একটা খেতে দাও। আজকে প্রথমবারের মতো এলো। এভাবে খালি মুখে যেতে দিব? সে কি রে আগে বলবি তো। ভাইয়া ভেতরে নিয়ে এসেছে। আমি লজ্জায় ওকে বাড়িতে নিয়ে আসিনি কখনো। কিন্তু আজ যেহেতু এসেছে এভাবে কিভাবে যেতে দিই? তুই বস আমি বিস্কুট, মুড়ি মাখাচ্ছি। এরপর নিয়ে যা, ভাতও খাইয়ে পাঠাবো আজ। আচ্ছা। কাজ শেষে সালেহা বেগম হাত মুছলেন আঁচলে। হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে বের হয়ে ঘরে গেলেন। সংকোচ করে বসে থাকা মেয়েটাকে দেখেই তার ভীষণ ভালো লাগলো।
নামটা যেমন পুতুল, দেখতেও তেমন পুতুলের মতো। আহ, কি মিষ্টি মেয়েটা। তার ছোট মেয়েটাও এরকম গড়নের। পুতুল উনাকে দেখেই সালাম দিল। তিনি সালাম নিয়ে ইতস্তত করে বলেই ফেললেন, মা তোমার কিন্তু এখন যাওয়া হচ্ছে না। আন্টির বাড়ি প্রথমবার এসেছো, হাতমুখ ধুয়ে আসো। চারটে খেয়ে যাবে এখান থেকে। না না আন্টি, এসবের প্রয়োজন নেই, আমি তো চলেই যাচ্ছিলাম, কিন্তু মাহিয়া ঘরে আনলো। তাতে কি হয়েছে মা, তুমি তো আমার মাহিয়া আর মিহির মতোই আরেকটা মেয়ে। যাও হাত মুখ ধুয়ে আসো। এই পর্যায়ে গিয়ে পুতুল কি বলবে ভেবে পেল না। তবুও ওর নার্ভাসনেস টকছে না। সালেহা বেগম মাহিয়াকে পাঠালেন পুতুলের কাছে। তার ছোট মেয়ে মিহি এখন ঘুমাচ্ছে। পুতুল না চাইতেও মাহিয়ার সঙ্গে কল ঘরে গেল। হাত মুখ ধোয়ার জন্য যাবে, তখনই প্রশান্তর সামনে পড়ল। মাত্রই গোসল করা শেষ করেছে সে। মাথার ভেজা চুলগুলো গামছা দিয়ে মুছে নিচ্ছে। প্রশান্ত লুঙ্গি পরে আছে শুধু। পুতুলকে দেখে লজ্জা পেয়ে তাড়াতাড়ি গেঞ্জি পরে নিল। প্রশান্তকে এক পলক দেখেই পুতুলের সারা শরীর কাঁপছে। জীবনে প্রথমবার প্রেমে পড়ার অনুভূতি বোধ হয় এতটাই তীব্র হয়। এভাবে লোকটাকে দেখে উল্টো দিকে ঘুরে রইল সে। ভাইয়া তুমি যাও, পুতুল হাত মুখ ধুয়ে নিবে, বলল মাহিয়া। কল চেপে দিস, তোর ফ্রেন্ড পারবে না মনে হয়। আচ্ছা যাও। প্রশান্ত পুতুলের ঘাবড়ানো মুখ দেখে তাড়াতাড়ি সরে গেল এবার। পুতুল আর মাহিয়া হাত মুখ ধুয়ে মুছে বসল ঘরে। সালেহা বেগম অনেক গল্প করলেন ওদের খেতে দিতে দিতে। এদিকে পুতুল প্রশান্তর সামনে এক লোকমা ভাতও গলা দিয়ে নামাতে পারছে না। বুকের ভেতর হাড়টা যে নাচানাচি করছে এক অজানা কারণে, এটা সে কিভাবে বুঝাবে? প্রশান্ত শুধু একটু পরপর তাকিয়ে পুতুলের মতিগতি দেখছে। সে মাহিয়াকে উদ্দেশ্য করে বলল, কি রে মাহিয়া, তোর বান্ধবী তো কিছুই খাচ্ছে না, তাই তো বলি এরকম সে কঞ্চি কেন? উফাফ ভাইয়া তুমিও না, একটা নতুন জায়গায় এসেছে মেয়েটা, হয়তো লজ্জা পাচ্ছে। তুই এভাবে বলিস না তো। বলেই সালেহা বেগম ছেলেকে ধমক দিলেন চোখের ইশারায়। মা তুমি খাও তো, আমার ছেলেটা এমনই। পুতুল শুধু মৃদু হাসল। আসলে ও খেতেই পারছে না একটুও। ও কম খাবার খাই, তবে এখন তো একটুও খেতে পারছে না। কোনো রকমে 2 লোকমা খাবার খেয়েই উঠে পড়ল সে। প্রশান্ত তৈরি হয়ে বাহিরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। পুতুল মাহিয়াকে বাই বলল, আর সালেহা বেগমকে সালাম দিয়ে বের হলো। ওর একই সঙ্গে খুব ভালো লাগছে, আবার ভেতরে ভেতরে নতুন কিছুর আভাস পাচ্ছে। আজকের পর প্রশান্তর প্রতি তার ভালোবাসা তীব্র থেকে তীব্র হলো। ও আস্তে করে প্রশান্তর সাইকেলে বসে পড়ল। ভালোভাবে বসো, দেইখো পড়ে না যাও। পুতুল চুপটি করে ভালোভাবে বসল। এই মুহূর্তে মনে হচ্ছে তার জবান কেউ বন্ধ করে রেখেছে। কথা গলায় আটকে আছে। পুতুল ভালোভাবে বসেছে প্রশান্ত বুঝতে পেরে সাইকেল টানল। কিছুক্ষণ যেতেই পুতুলের সারা শরীর ঝংকার দিয়ে কম্পন শুরু হলো। প্রথমবার প্রশান্তর গায়ের গন্ধ পেল সে। প্রশান্ত আপন মনে সাইকেল চালাচ্ছে, কিন্তু পুতুলের মনে তোলপাড় হচ্ছে। প্রশান্ত উঁচু নিচু দেখে চালাচ্ছে সাইকেল, যেন ঝাঁকুনিতে পুতুলের অসুবিধা না হয়। এদিকে পুতুলের মনে হচ্ছে যে হারে সে কাঁপছে, এভাবে চললে সে পড়ে যাবে সাইকেল থেকে। দোনামোনা করতে করতে শেষে এক হাতে প্রশান্তর কোমর শক্ত করে চেপে ধরল, পড়ে যাওয়ার ভয়। হঠাৎ স্পর্শে প্রশান্ত বেসামাল হয়ে পড়লেও নিজেকে সামলে সাইকেল চালানোই মন দিল, কিন্তু মন কি আর সে কথা শুনে। দেখতে দেখতে পুতুলের বাড়ি চলে আসে। পুতুল নামতেই প্রশান্ত একবারও পুতুলের দিকে না তাকিয়ে জোরে সাইকেল টানল। পুতুল যেন অন্য জগতে চলে গেছে এই মুহূর্তে। আনমনে হেঁটে ভেতরে চলে এলো কোনো দিক না দেখে। শাহনাজ গাড়িতে হেলান দিতে দাঁড়িয়ে আছে আনমনা হয়ে। কিছু একটা খুব ভাবাচ্ছে তাকে। সে কিছুতেই ভেবে পাচ্ছে না ডিভোর্সের পর যে সে সুক্রিয়াকে মোটা অ্যামাউন্টটি দিয়েছিল, এটা দিয়ে তো তার খুব ভালোভাবে জীবন যাপন করার কথা ছিল। তবে এমন সাদাসিধা জীবনযাত্রা কেন করছে সে? যদিও ডিভোর্সটা সে দিতে চায়নি, সুক্রিয়ার পক্ষ থেকেই ছিল। কারণ শাহনাজ খুব ভালোভাবেই জানত সুক্রিয়ার মতো মেয়ে সে একটাও পাবে না। হিউজ গার্লফ্রেন্ড থাকার পরেও যে মেয়ে 3-3টে বছর সহ্য করে থেকে গেছিল তার সঙ্গে, এভাবে কেউই থাকতো না। শাহনাজ যে তাকে ভালোবাসত না তা কিন্তু একেবারেই নয়। কিন্তু সে অন্যান্য মেয়েদের সঙ্গ কিছুতেই ছাড়তে পারছিল না। আর শেষ পর্যন্ত এটা সুক্রিয়া মানতে পারেনি। কিন্তু যখন সে সুজানার থেকে জানতে পারল যে সুক্রিয়া আলাদা আলাদা পন্থায় রোজগার করছে, এটা সে মানতে পারছিল না। সে তো চাইলে তার দেওয়া মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে আনন্দে জীবন অতিবাহিত করতে পারত। সেদিন ওদের মুখোমুখি দেখা হওয়ার কথা ভাবলেই ওর বেশ অবাক লাগছে। ওদের ডিভোর্সের 3 বছরের মধ্যেই সুক্রিয়ার নূরের মতো চেহারাটা যেন অন্ধকারে ছেয়ে গেছে। আর কিছু দিন গেলে হয়তো শাহনাজ ওকে চিনতেই পারত না। আচ্ছা, সুক্রিয়া তার আর সুজানার বিয়ের কথাটা জানল কি করে? ওর তো জানার কথা নয়, তবে কি সে তার খোঁজ রাখে?
সে বড্ড দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, এত কষ্টের জীবন পার করেও শুক্রিয়া কেন তার দেওয়া এলিমেন্টটাকে কাজে লাগায়নি। শাহনাজ বাসায় এসে ওর চেয়ারে বসে আছে বেশ সিরিয়াস হয়ে। এর মধ্যে নিশ্চয়ই কোনো কার সাজি আছে, না হলে তো এরকমটা হওয়ার কথা নয়। শাহনাজ যখন ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গেল দেখল সবাই তখন নিজেদের খাবার খেয়ে নিয়েছে, এমনকি সুজানাও। অথচ শুক্রিয়া খাবার বেড়ে ও তো রাত অবধি তার জন্য অপেক্ষা করত। এখন শুধু তার মা ডাইনিংয়ে বসে তার জন্য অপেক্ষা করছে। সে টেবিলে বসতেই তার মা তাকে খাবার বেড়ে দিল। সে খেতে খেতেই তার মাকে বলল, বাই দা ওয়ে মম, তোমাকে কিছু কথা বলার ছিল। শাহনাজের মা ছেলের কথায় উৎসাহিত হয়ে শুধালেন, হ্যাঁ কি বলবে বলো। মম, আমাদের ডিভোর্সের পরে শুক্রিয়া কি ওর খরপোশের টাকাটা নিয়েছিল? এত বছর পর ছেলের মুখে মালার কথা শুনে বেশ ঘাবড়ে গেলেন তিনি। এত বছর পর ওর কথা জিজ্ঞেস করছো যে হঠাৎ? কিছু কি হয়েছে? বলো মম, যা জিজ্ঞেস করছি তা সোজাসাপটা উত্তর দাও। তৎক্ষণাৎ তার হাতে থাকা চামচটি পড়ে গেল। তার রিয়েকশন দেখে শাহনাজ যা বুঝার বুঝে নিল। না, মালা টাকাগুলো নেইনি। এই কথা তুমি কেন আমাকে বলনি? তুমি কেন ওকে টাকাগুলো দাওনি? আমি তো ভাবতাম টাকাগুলো নিয়ে ও বেশ ভালোই আছে। আমি তাকে টাকা দিইনি, এটা ভুল। মালা নিজেই খরপোশের টাকাগুলো না নিয়ে আমাকে ফেরত দিয়ে গেছিল। মালা রোজকার মতোই কাজ থেকে ফিরছিল। আজ রাত একটু বেশিই হয়ে গেছে। ট্যাক্সি বা অটো পাওয়া দুষ্কর হয়ে পড়বে, এটা খুব ভালোভাবেই বুঝতে পারছে মালা। যা পাচ্ছে সবগুলোই ভর্তি, খালি আর পাচ্ছে না। অন্তরিক্ষ তখন স্তব্ধ, শান্ত। অজস্র তারার ভিড়ে চন্দ্রপ্রভা, কনকনে বাতাস, পাতা নড়ছে মৃদু মৃদু। শীতের প্রকোপে মালার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শিরশির করে নাকের ভেতরে সুরসুরি দিচ্ছে। অল্প বিস্তর দূরেই ও দেখতে পেল কোনো একটা গাড়ি আসছে। গাড়িটাকে দাঁড়াতে বলবে কি না এটা নিয়ে দোটানায় পড়ল সে। তার দাঁড়াতে বলার অপেক্ষা করতে হলো না। তার সামনে এসেই গাড়িটা থামল। সে দেখল মিস্টার প্রিহানের গাড়ি এটা। উঠে আসুন। গাড়ির দরজা খুলে দিয়ে বলল প্রিহান, আপনি এখানে? অকপটে শুধালো মালা। আমি এখানে কেন সেটা আপনার না জানলেও চলবে। আপাতত উঠে বসুন। মনে তো হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। মালা ঘড়িতে দেখল 12টা বাজতে চলল। না, এখন আর এত ভেবে কাজ নেই। সে মন মস্তিষ্কের সাথে কানাঘুষা করতে করতে উঠেই পড়ল গাড়িতে। প্রিহান মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। তো আজকে এত লেট কেন? এমনিতেই কাজ বেশি ছিল। ও আচ্ছা, তাই বলুন। আমি না, আসলে আপনার আরো দেরি হতো, ভাগ্যিস খোঁজ নিয়েছিলাম দারোয়ান কাকার থেকে। মানে এখানে আসাটা আপনার কাকতালীয় নয়? অবশ্যই না, আমি আপনাকে নিতেই এসেছি। হবু বউ বলে কথা। আপনার বউ হতে আমার বয়েই গেছে। আপনি কি ভেবেছেন এসব করলেই আপনার প্রতি আমার ভালো লাগা তৈরি হবে? কখনোই না। ভালো লাগা হতে হবে কেন? আমি তো জানি আপনার আমাকে ভালো লাগে। অযথা ওটা কষ্ট করে আমার জন্য তৈরি কেন করাবো? এই আপনার কোনো বদমতলব নেই তো? এভাবে কেন পিছনে পড়েছেন আমার? সন্দিহান হয়ে প্রশ্ন করল মালা। আপনার পিছনে কোথায় পড়লাম? আমি তো আপনার সামনেই থাকি সব সময়। আপনি একটা বজ্জাত লোক, এটা কি আপনি জানেন? দাঁত কিরমির করে বলল মালা। না, কারণ এর আগে কেউই আমাকে এ কথা বলে নাই। আপনি না বললে নিজের নামে এমন ভালো কথা শুনতামই না। হা হা হা। প্রিহানের গা জ্বলানো হাসিতে মালার সারা শরীর শিরশির করছে। আজব পাবলিক। বলা নাই কওয়া নেই, এত রাতে গাড়ি নিয়ে চলে এসেছে লোকটা। নীরব রইল মালা। যে কারণেই আসুক না কেন, এসেছে ভালোই হয়েছে। উফাফ, যা ঠান্ডা পড়েছে। মনে মনে ভাবল মালা। প্রিহান সুন্দর একটা সফট মিউজিক চালালো। আশ্চর্যের বিষয় হলো এটা মালার ফেভারিট সং। সে কি করে জানলো যে এটা তার পছন্দের গান? এটা কি কাকতালীয়, নাকি সে মালার পছন্দ সম্পর্কেও খোঁজ নিয়েছে? কি জানি, নিতেও পারে। লোকট আসলেই অদ্ভুত। কোনো কথায় গায়ে মাখে না। দিস সং ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আই কান্ট এক্সপ্লেইন দিস ফিলিংস। দু চোখ বন্ধ করে আনমনে বলল মালা। মাই সিঙ্গেল হার্ট হ্যাজ 1000 ফিলিংস ফর ইউ। আই লাইক ইউর এভরিথিং এন আই লাইক ইউ মোর। আচ্ছা, আপনার আমাকেই কেন পছন্দ হলো বলতে পারেন? শুধুমাত্র সুজানা আপুর উপর প্রতিশোধ পরায়ণ হয়েই কি আপনি আমাকে বাছলেন? হঠাৎ প্রিহানের কথা শুনে সহসা প্রশ্ন করল মালা। আপনার কি তাই মনে হয়? আমি তো জানতাম আপনি ব্রিলিয়ান্ট একটা মেয়ে। যদি সুজানার উপর আমার প্রতিশোধ নেওয়ারই থাকতো তবে আমি আপনাকে বিয়ে করতে চাইব কেন? এখানে লজিকটা একটু দেখান। যদি আমার মনোভাব তেমনই থাকতো তবে আমার বাড়ির সবাই ওর সত্যি জানতো। আর প্রতিশোধ নেওয়ার আরও অনেক হার্ড পদ্ধতি আছে যা আমি চাইলেই অবলম্বন করতে পারতাম। আইনের কাজ করি আমি, প্রতিশোধ নেওয়াটা আমার কাজ নয়। আচ্ছা, কেন জানাননি সুজানা আপুর ব্যাপারে?
আপনার বাড়ির লোক তো তবে আপনাকে দোষী ভাবছে। আপনাদের এত দিনের সম্পর্ক ভেঙে আপনি সুজানা আপুকে রিজেক্ট করেছেন। সেজন্য তো আপনাকেই দোষী ভাববে সবাই, তাই না? আমার আর সুজানার মধ্যে কোনো দিন কোনো সম্পর্ক ছিলই না, এর আগেও বলেছি আপনাকে। আজ একটা সত্যি কথা বলি, আমি যেদিন আপনাকে প্রথম দেখি সেদিনই আপনার প্রতি আমার আলাদা একটা টান অনুভব করেছি, যেটা এর আগে কখনোই কারোর প্রতি অনুভব করিনি। এরপর রূপমকে দিয়ে আপনার ব্যাপারে সমস্ত কিছুর খোঁজ খবর নিয়েছি। আপনার প্রতি প্রথম দিনের সেই টান আজও আমি ভুলতে পারিনি, আর আমি চাই না এটা আমার মন থেকে চলে যাক। মালা বিমর্ষচিত্তে বলে উঠল, আপনি আমার বর্তমান সম্পর্কে জানলেও আমার অতীতের কালো অধ্যায় সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নেই। আপনার কি মনে হয় একটা মেয়ে এমনি এমনি এতটা ঘৃণা করবে পুরুষ জাতিকে? উহু, আমি এমন একটা পর্যায়ে গিয়েছিলাম যে আমার মনটাই বিষিয়ে গেছে। এরপর চাইলেও নিজের মনটাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারিনি। আমি জানি আপনি ভালো একজন মানুষ, কিন্তু তাও আপনার কোনো কিছুই আমার ভালো লাগে না। আমি মানসিকভাবে সিক মিস্টার প্রিহান। আপনি আরও অনেক ভালো কাউকে আপনার লাইফে ডিজার্ভ করেন। আমার আপনাকেই চাই, সেটা আপনি না চাইলেও। যে আমাকে সব সময় এপ্রিশিয়েট করবে, আমার সব কিছুতেই আমার পাশে থাকবে। আপনি কেন বুঝতে পারছেন না? আমি ভেতর থেকে ভেঙে গড়িয়ে যাওয়া, জীবনে পিছিয়ে যাওয়া মানুষদের মধ্যে একজন, যার সংস্পর্শে এলে আপনি শেষ হয়ে যাবেন। তাছাড়া আমি আপনাকে কখনোই বিয়ে করব না। শুধু আপনাকে কেন, আমি কাউকেই আমার মনে জায়গা দিতে পারবো না। আজীবন একা একাই কাটিয়ে দেব। জীবনে সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা। আর আপনার এই গুণটাকেই আমি সবচেয়ে বেশি পছন্দ করেছিলাম। তবে আপনার সেই কনফিডেন্স আজ নেই কেন? এভাবে আপনাকে মানায় না। আপনার মধ্যে সব সময় সেই লড়াকু মালাকে দেখতেই ভালো লাগে। কোনো কিছু বলার মতো খুঁজে পেল না মালা। সে তো কারোর সম্মুখে নিজেকে, নিজের দুর্বলতাকে দেখাতে চায়নি। তবে এই লোকটার সামনে নিজেকে কেন এভাবে পেশ করছে সে? তাহলে কি সে নিজের অজান্তেই এই লোকটার প্রতি দুর্বল হচ্ছে? না, এসব সে কি ভাবছে? প্রসঙ্গ পাল্টাতে সে বলল, ঐশী এখন কেমন আছে? প্রিহান বুঝতে পারছে মালা প্রসঙ্গ বদলাতে চাইছে। সেও আর মালাকে ঘাটাতে চাইল না। তাই স্বাভাবিকভাবেই উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছে। ঐশী আপনাকে দেখতে চেয়েছে। খুব বায়না করেছে আজ। কাল আপনার সময় হবে? হবে। তবে বেশিক্ষণ নয়। একটু ভেবে বলল মালা। ঠিক আছে, আমি আপনাকে পিক করে নেব। বলুন কোথায় আসব? আমার বাড়িতে আসতে অসুবিধা হবে? না, অসুবিধা আর কি। ঠিক আছে। এরপরে দুইজনেই চুপ। আজ প্রিহানকে কোনো গড়িমসি করতে না দেখে একটা কিছু ভাবল। নির্জীব, বিচলিত লাগছে লোকটাকে। জিজ্ঞেস করবে কিনা ভাবলেও পরক্ষণেই নিজের মনোভাব বদলালো। যদি আবার ভেবে বসে তার প্রতি সে ফুটবল, হয়তো কোনো কেস নিয়ে বিভ্রান্ত আছে। মালার বাড়ি আসতেই সে নেমে পড়ল। যেতে নিয়েও ফিরে এসে বলল, থ্যাংক ইউ মিস্টার প্রিহান। অবশ্যই লিফট দেওয়ার জন্য। প্রিহান হাসল শুধু। স্টিয়ারিং ঘুরিয়ে নিজের বাড়ির দিকে গেল সে। প্রশান্ত পড়াচ্ছিল। গহীন অঙ্ক করেছে। গহীন আজও অঙ্ক ভুল করেছে। এই অঙ্কটা প্রশান্ত অনেকবার করিয়েছে, কিন্তু একই জায়গায় গিয়ে গহীন একই ভুল করছে। এর মধ্যে পুতুলের পড়ার এত অবনতি দেখে তার মাথা ফেটে যাচ্ছে। মেয়েটা দিনকে দিন একটা গবেট তৈরি হচ্ছে। এত মেধাবী একটি মেয়ের এরকম অবস্থা দেখলে কার মাথা ঠিক থাকবে? বাড়িতে এই বিষয়টা ইনফর্ম করবে ভাবল। মালাকে জানাবে প্রথমে। একমাত্র মালাই পুতুলকে বুঝাতে সক্ষম হবে। সে পুতুলের খাতা দেখতে দেখতে বলল, পুতুল, আজকাল কি পরীক্ষায় ডাব্বা পাওয়ার ইচ্ছে আছে তোমার? কোনো একটা পড়া ঠিক করে হচ্ছে না তোমার? মাথায় কি গোবর, কেচোর বসবাস হয়েছে? পুতুল ভ্যাবাচেকা খেয়ে কিছুক্ষণ তবদা খেয়ে বেকুবের মতো তাকিয়ে রইল প্রশান্তর দিকে। পুতুলের ও ভাবে তাকিয়ে থাকা দেখে হাতে থাকা খাতা দিয়ে একটা বাড়ি দিল প্রশান্ত। বাড়ি খেয়েও সে সপ্রতিভ হেসে বেকুবের মতো এমনি একটা প্রশ্ন করে বসল, কচু খেলে আমাদের গলা চুলকায় কেন স্যার? প্রশ্ন শুনে কিঞ্চিত দলিতমথিত হল প্রশান্ত। ঠোঁট চেপে হাসি আটকে রেখেছিল। উত্তর দিতে দিতে হেসেই ফেলল। পুতুল মুগ্ধ হয়ে ওর হাসি দেখছিল। কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট আছে। ও আচ্ছা। প্রশান্তর দিকে তাকিয়েই ঠোঁট গোল করে বলল পুতুল। ক্লোরোপিক্রিন স্প্রের অপর নাম কি? জানি না স্যার। কাঁদুনে। কি বললেন স্যার? আমি কাঁদুনে? এমনিতে গহীন পড়ার সময় একটাও কথা বলে না। কিন্তু এখন সে মাঝখানে ফোড়নকে টে বলল, হ্যাঁ স্যার, পুতুল সত্যিই কাঁদুনে। ও খুব কাঁদতে পারে। আমার যখন অপারেশন হয়েছিল ও খুব কেঁদেছে। এই তুমি চুপ করো, ধমক দিল পুতুল। না না, তুমি কাঁদুনে হতে যাবে কেন? হাসি আটকে বলল প্রশান্ত।
আপনিই তো বললেন স্যার। আরে কখন বললাম? এই তো একটু আগেই বললেন কাঁদুনে। আরে গবেট, ক্লোরোপিক্রিন কাঁদুনের স্প্রের অপর নাম। বুঝলে? হ্যাঁ স্যার, উফাফ বাঁচালে। তখনও পুতুল অন্য এক ঘোরের মধ্যে ছিল। সে আপন মনে বলল, স্যার আই লাভ ইউ। হোয়াট? চেঁচিয়ে উঠল প্রশান্ত। কিছু না, কিছু না, কিছু না স্যার। তোমার বয়স কত পুতুল? এ সময় এরকম প্রশ্ন ভাবালো পুতুলকে। সে বলল, 14 বছর 11 মাস স্যার। এই বয়সেই এসব কি চিন্তাধারা? হ্যাঁ সরি স্যার, আর যদি এসব মুখের এনেছো খবর আছে। সোজা তোমার আব্বুর কানে কথা তুলব। না না স্যার, এমনটা করবেন না। একটা শর্ত আছে, ওটা মানলে বলবো না। কি শর্ত স্যার আপনি বলুন, আমি সব শর্তে রাজি। ওকে তাহলে পড়াশোনা করতে হবে ঠিকঠাক। ঠিক আগের মতো। রাজি? রাজি। অগত্যা উপায়ন্তর না পেয়ে অসহায় মুখ করে বলল পুতুল। প্রত্যেকটা দিন দেরি করো পুতুল। কখন তোমাদের 2 ভাই বোনকে ডেকে দিয়েছি। আর একজন তো আছেই। তোমাদের বাপ এত দিন জ্বালিয়ে এসেছে কি এখনো জ্বালাচ্ছে, আর তোমরাও জ্বালাও। আর ভালো লাগে না রোজ রোজ এই রুটিন মাফিক কাজ করতে। গজরাতে গজরাতে মালার মা রাশেদা বললেন। তার কাছে সকালটা একটা ধোক্ষেত্রের মতো কাটে। টেবিলের উপরে 2 হাত দিয়ে খোশমেজাজে গহীন তবলা বাজানোর মতো আওয়াজ করছে। আর রাশেদা তাকে খাইয়ে দিচ্ছে। তার বন্ধ মুখটা সঞ্চিত খাবারের জন্য কিছুটা ফুলে উঠেছে। এই গহীন মুখের খাবার ধরে রাখাটা কোন ধরনের অভ্যাস? মুখ চালাও জলদি, না হলে চ দিয়েই দেব রি। মায়ের কথায় ভয় মুখের খাবার গিলে নিল গহীন। তখনই মালা আর পুতুল এসে টেবিলে বসল। সকালে ওরা 3 ভাই বোন ভাত খাবে না বলে মায়ের সঙ্গে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে। আগে গহীন ভাত খেয়ে স্কুলের জন্য বেরোলেই মি করে দিত, তাই এখন তাকে আলাদাভাবে খাবার তৈরি করে দিতে হয়। পুতুল ভাত খায় সামান্য, তবে বেশি না। মালা রুটি, সবজি খাবে। 3 সন্তানের 3 রকমের খাবার করতে হিমশিম খেতে হয় রাশেদাকে। আজ প্রশান্ত আসেনি পড়াতে। সেজন্য বেজায় মন খারাপ পুতুলের। এই কয়েক মাসে প্রশান্ত শুক্রবার ছাড়া একদিনও প্রাইভেট পড়ানো বাদ দেয়নি। তাহলে আজকে হঠাৎ কি হলো? এটা নিয়ে ভীষণ চিন্তিত দেখাচ্ছে তাকে। প্রশান্তর শরীর খারাপ করেনি তো? এতক্ষণ ধরে মালা পুতুলের অন্য মনস্কতা খেয়াল করেছে। মেয়েটা খাবার নাড়াচাড়া করছে অযত্নে। মালা রুটির অংশ ছিঁড়ে পুতুলকে বলল, এই পুতুল, কি ভাবো? খাও জলদি, স্কুলে যেতে দেরি হচ্ছে তো নাকি? খাচ্ছি আপু। পুতুলের খাবার গলা দিয়ে নামছে না। তাও জোর করে খাবার খেলো, না হলে মায়ের বকবকানি শুনতে হবে। হঠাৎ মালার ফোন আসে। একজন আগন্তুকের আসতেই তড়িৎ বেগে খাওয়া ছেড়ে উঠে সে। আর ব্যাগ সমেত বাইরে আসে। পেছনে থেকে রাশেদা চেঁচিয়ে ডাকলেন সম্পূর্ণ খাবার শেষ করে আসার জন্য। কিন্তু মালার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে দ্রুত একটা ট্যাক্সিতে উঠে পড়ল। গহীন আর পুতুল স্কুলের জন্য বেরিয়ে পড়ল। পুতুলকে আজ অন্য রকম দেখে গহীন নিজেই যেন বুঝল। সে বলল, পুতুল আপু, তোমাকে এমন লাগে কেন? কেমন লাগে? ভ্রু কুচকে জিজ্ঞেস করল পুতুল। না, আজকে তোমাকে অন্য রকম লাগছে। বাদ দাও, চলো পা চালিয়ে। কিন্তু গহীন দাঁড়িয়ে পড়ল। বাড়ি থেকে বেরোনোর আগে দেখল ওর সহপাঠী আবিরের বাবার গাড়ি পার্ক করা। একই বিল্ডিংয়ে তারা ভাড়া থাকে। তার মুখে চুইংগাম ছিল, যদিও সেটা পুরো চিবোনো হয়নি। সে দ্রুত ওটা গাড়ির দরজায় আটকে দিল। পুতুল গহীনকে সাথে না দেখতে পেয়ে পিছনে ফিরে দেখল গহীনের কার্যকলাপ। সে ছুটে এলো ওকে থামাতে। কিন্তু ততক্ষণে গাড়িতে চুইংগামটা আটকানো শেষ। এটা কি করলে গহীন? ঠিক করেছি আপু। তুমি জানো না আবির সেদিন আমাকে ছিল। দেখো গহীন, আবির তোমাকে ছে বলেই যে তোমাকেও তার বদলে ওর আব্বুর গাড়িতে চুইংগাম লাগাতে হবে, এটা কিন্তু ঠিক না। এটা তুমি করতে পারো না। কেন পারবো না? 100 বার পারি। আহা সোনা ভাই আমার, আবির না তোমার বন্ধু হয়? ও যেমনই হোক, ও কিন্তু তোমার বন্ধু। ওর সঙ্গে ভাব করে নিও আজ স্কুলে গিয়ে। তুমি বলছো তাই ভাব করে নেব। আমার সোনা ভাই। বলেই ভাইকে স্নেহের মু দিল পুতুল। স্কুল থেকে ফেরার পথে পুতুল প্রতিদিনের মতোই মাহিয়ার সঙ্গে এলো। কি করে যে এখন ও মাহিয়াদের বাড়িতে যাবে এটা বুঝতে পারছে না। কি জানি প্রশান্ত স্যারের এখন কি অবস্থা। তার শরীর কেমন আছে এটা কি একবার জিজ্ঞেস করবে সে মাহিয়ার কাছে? কিন্তু মাহিয়া যদি কিছু মনে করে এতে। প্রশান্তকে দেখার জন্য তার ব্যাকুলতা যেন বেড়েই চলেছে। মনে হচ্ছে পুতুলের দম বন্ধ হয়ে আসছে। প্রশান্তকে না দেখলে সে রা যাবে। যে করেই হোক প্রশান্তকে সে দেখেই যাবে। পুতুলের ছটফটে ভাব দেখে মাহিয়াই জিজ্ঞেস করল, কি হয়েছে রে তোর? তোকে এমন বিচলিত লাগছে কেন?
কিছু না রে, ইতস্তত করে উত্তর দিল। সত্যিটা বলতে পারল না সে। তোর কি শরীর খারাপ? দেখি। বলতে বলতে মাহিয়া ওর কপাল, গাল ছুঁয়ে দেখল। কই না, জ্বর নেই। সেই ক্লাস থেকে দেখে আসছি পুতুল তোকে কেমন অস্থির অস্থির লাগছে। ঝট করে পুতুল মাহিয়ার হাত ধরল। দোনামোনা করে বলল, মাহিয়া তোকে একটা কথা বলবো। প্লিজ তুই আমাকে ভুল বুঝবি না বল। আরে এভাবে কেন বলছিস? কি হয়েছে তোর? কিঞ্চিত অবাক হয়ে জিজ্ঞেস করল মাহিয়া। পুতুল কিছুটা সময় নিল, কথা গুছিয়ে নিল মনে মনে। এর মধ্যে মাহিয়ার বাড়ি চলে এসেছে। তাই মাহিয়া বলল, কি রে বলবি নাকি? আমার বাড়ি এসে গেছে। এখন যদি বলতে পারিস তো বলে ফেল। আমি তোকে বলেছিলাম না, আমি আমার টিউশনির স্যারকে পছন্দ করি। ওটা আর কেউই নয় তোর ভাইয়া প্রশান্ত। মাহিয়া চট করে পুতুলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। এটা তুই কি বললি? হ্যাঁ, তুই এটা করতে পারলি আমার সঙ্গে? দেখ মাহিয়া প্লিজ আমায় ভুল বুঝিস না। আমি তো জানতাম না যে প্রশান্ত স্যার তোর ভাই। আমাকে ভুল বুঝিস না জান পাখি। প্লিজ, ঘাবড়ে গিয়ে বলল পুতুল। পুতুলের ভীতসন্ত্রস্ত ফেস দেখে খুব হাসি পেল মাহিয়ার। পুতুল ভয় কেঁদেই দিল। এবার মাহিয়া ফিক করে হেসে দিল। আর লাফিয়ে উঠে বলল, কি মজা, তুই আমার ভাবি হবি এ। পুতুল চকিতে তাকালো। মাহিয়া টেনে ওকে বাড়ির ভেতরে নিয়ে গেল। আমি খুব খুশি পুতুল। তার মানে তুই আমার উপর রাগ করিসনি? আরে জান পাখি তোর মতো মেয়ে তো লাখে একটা হয়। তোকে আমি ভাবি হিসেবে পেলে ধন্য হয়ে যাব। আর আমার ভাইও। পুতুল মাহিয়াকে জড়িয়ে ধরল খুশিতে। খুশিতে পুতুল কেঁদে কেঁদে বলল, লাভ ইউ দোস্ত। লাভ ইউ টু পাখি। চল এবার ঘরের ভেতরে চল। জানিস ভাইয়ার খুব জ্বর এসেছে। তাই আজকে বাড়ি থেকে বেরোতে দেইনি আম্মা। কি বলছিস তুই? উনার জ্বর এসেছে? হ্যাঁ রে, মন খারাপ করে বলল মাহিয়া। উনার সঙ্গে কি একবার দেখা করতে পারি? হ্যাঁ চল, আমি ব্যবস্থা করছি। পুতুলকে দেখেই সালেহা অনেক খুশি হলেন। তিনি ভীষণ পছন্দ করেন পুতুলকে। মাহিয়া ছলে বলে কৌশলে প্রশান্তর ঘরে পুতুলকে পাঠালো। পুতুল এদিক সেদিকে তাকিয়ে দেখল প্রশান্ত পানির গ্লাস নেওয়ার জন্য খুব চেষ্টা করছে। কিন্তু হাতের নাগালে পাচ্ছে না। পুতুল ছুটে গিয়ে পানির গ্লাস এগিয়ে দিল। প্রশান্ত খেয়াল না করেই পানির গ্লাস নিয়ে পানি পান করল। পানির গ্লাস রাখতে দেওয়ার জন্য গ্লাস এগিয়ে দিতেই সে খেয়াল করল মেয়েটা তার মা বা বোন কেউই নয়। এটা কি তার ইলিউশন নাকি সত্যিই পুতুল? কে? আমি। কাপা কাপা গলায় জবাব দিল পুতুল। প্রশান্ত সচকিত হয়ে বসল। তুমি এখানে? আসলে আপনি আজকে পড়াতে যাননি তো তাই আর কি ভাবলাম হয়তো আপনার শরীর খারাপ সেজন্য। তাই এখানে তুমি আমাকে দেখতে এসেছো? পুতুল মাথা নত করে সস্থানে দাঁড়িয়ে রইল। মৃদুস্বরে বলল, আপনাকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই। ঠিক আছে দেখা শেষ এবার যাও। পুতুল এই কথা শুনে ডুকরে কেঁদে উঠল। মানুষটা তার সঙ্গে এভাবে কথা বলল? কিশোরীর কোমল হৃদয় প্রেমিকের এমন উপাখ্যান সইতে পারল না। তার উপর একদিনে মানুষটার একই হাল হয়েছে দেখেই বুকটা চিনচিন করছে তার। সব মিলি সে আবেগপ্রবণ হয়ে হাঁটু মুড়ে বসে পড়ল প্রশান্তর সামনে। প্রশান্তর হাত ধরে কান্না করতে থাকল। প্রশান্ত আর সইতে পারছে না। এভাবে কেন কাঁদছে মেয়েটা? এভাবে কাঁদার কি আছে? সে কি এমন বলেছে যে এভাবে কাঁদতে হবে? আহা কান্না করছো কেন? আপনার এ কি অবস্থা হয়েছে স্যার? আপনি কেমন শুকিয়ে গেছেন? আরে শান্ত হও পুতুল। আম্মা বা মাহিয়া তোমার কান্না শুনলে কি ভাববে? পুতুল আস্তে আস্তে শান্ত হওয়ার চেষ্টা করল। থেকে থেকে নাক টানছে মেয়েটা। প্রশান্ত অবাক হয়ে দেখছে পুতুলকে। এটুকুর জন্য কেউ এভাবে কাঁদে? আমি কি রে যাচ্ছি নাকি? চুপ। বলেই পুতুল প্রায় ঝাঁপিয়ে পড়ল প্রশান্তর বুকে। প্রশান্ত কি করবে ভেবে পেল না। এই মেয়েটা এমন ছিচকাদুনে কেন? পুতুলকে শান্ত করতে প্রশান্ত ওর পিঠে হাত রেখে সান্ত্বনার স্বরে বলে, আরে লি মেয়ে কাঁদছ কেন? আমি ঠিক আছি। এই দেখো, কাঁদতে মানা করলাম তুমি আরো বেশি করে কান্না করছো। মহা মুশকিল তো। প্রিহান আর মালা একই গাড়িতে বসে আছে। এক কিম্ভূতকিমাকার ঘটনার সম্মুখীন হয়েছে আজকে তারা। মালার শরীরে নববিবাহিত নারীদের শাড়ি জড়ানো। আর বরের বেশে প্রিহান হাওলাদার। প্রিহান বিয়ের আগে থেকে এই পর্যায়ে একটাও কথা বলেনি। সন্ধ্যার কিছুক্ষণ আগে মালা তাকে ফোন করে হঠাৎই দেখা করতে বলে। এরপরে কোনো প্রশ্ন করতে বারণ করে তাকে। কথা মতো প্রিহান একটাও প্রশ্ন করেনি মালাকে। যেখানে বলেছে সেখানেই তার কথা মতো যায় প্রিহান। কিন্তু সেখানে গিয়েই আশ্চর্যজনক ব্যাপার ঘটে। প্রিহানের সে সময় কিছুই বলার থাকে না। কারণ সে তো মনে প্রাণে চাইতো মালাকে বিয়ে করতে। তারা কোর্ট ম্যারেজ করেছে। কাবিনও করা শেষ। এরপর মালা নিজেই কনের সাজে নিজেকে সাজিয়ে তুলে
সবটাই ছিল প্রিহানের কাছে অযাচিতভাবে ঘটে যাওয়া স্বপ্নের মতো, মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে প্রিহানের। অনেকগুলো প্রশ্ন মাথার ভেতর জটলা পাকিয়ে আছে। সে আর চুপ করে থাকতে না পেরে গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করে মালাকে। আপনি বিয়ের সিদ্ধান্তটা এভাবে হুট করে কিভাবে নিতে পারলেন? যে মেয়ে কাল অবধি আমাকে বিয়ে করবে না বলে নিজের সিদ্ধান্তে অটল ছিল তার হঠাৎ করেই এই সিদ্ধান্তটাকে মানতে বড্ড কষ্ট হচ্ছে। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? কোথায় গেল আপনার দৃঢ় আত্মসম্মান বোধ? কোথায় গেল আপনার সেই মনোবল? আমি জাস্ট মেনে নিতে পারছি না এই সবটা। ওহ, তাহলে আপনি আমাকে এতদিন এমনি এমনি বিয়ের কথা বলতেন তাই তো? সেজন্য এখন বিয়েটা করে পস্তাচ্ছেন? এতদিন বিয়ে করবেন বলে জ্বালিয়ে মা তেন তবে এখন কি হলো? কিছুটা রূঢ় হয়ে বলল মালা। আপনি ভুল বুঝছেন মালা, আমি সে কথা বলতে চাইনি। আমি আপনাকে যতটুকু চিনি, আপনি এভাবে আমাকে বিয়ে করবেন এটা আমার কল্পনার বাহিরে। আপনি আমাকে বিয়ে করবেন, যখন জানলাম তখন আমি খুব খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমার মনের মধ্যে যে খটকাটা আছে সেটা থেকে বেরোতে পারছি না। কেন? আপনি তো নিজেই বলেছিলেন আপনি আমার মতো নিয়েই আমাকে বিয়ে করতে চান। এখন যখন বিয়েটা হয়ে গেছে তখন এত প্রশ্ন করছেন কেন? এখন যদি আপনি অন্য কোনো কারণে বিয়েটা করে থাকেন তবে সেটা আমাকে বলুন প্লিজ। ওকে চলুন তবে বিয়েটা ভেঙে দিব। রেগে বলল মালা। এখন আপনি রেগে আছেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। রাগ থেকেই এরকম কথা বলছেন আপনি। কদিন পর যখন আপনার রাগ পড়ে যাবে তখন আপনার আর এরকম মানসিকতা থাকবে না। বিয়েটা নিয়ে আপনিই না পস্তান শেষে। প্রিহানের দিকে চোখ কুঁচকে তাকাই মালা। আর বলে, আমি যখন যেটা ডিসাইড করি তখন সেটাতেই স্টিক থাকি। আমার কমিটমেন্ট এর দাম আছে। আর বিয়েটা কেন করলাম একদিন এর উত্তর ঠিক পেয়ে যাবেন। আজ আমাদের বিয়ের রাত, এটাকে খারাপ না করলে খুশি হব। প্রিহান নিশ্চুপ, সে আপাতত এসব কিছু মাথা থেকে বের করতে চাইছে। এই তো ঐশীর সঙ্গে মেয়েটা দেখা করে এসেছিল দুপুরেই। মনে হচ্ছিল কত আপন দুজন দুজনার। আসলেই মালা মানুষটাই এরকম। যাকে ভালোবাসে তাকে নিজের সবটা দিয়েই ভালোবাসে, হিসেব নিকেশের বাইরে গিয়ে কোনো মাপ ঝোঁক না দেখে সে মানুষকে নিজের করে নিতে পারে। তার নামের মানের মতোই মনটাও খুব সুন্দর। তাই সে যখন কাউকে ভালোবাসে সেটা ভেতর থেকেই বাসে, কিন্তু সে যদি কারোর এগেইনস্টে যায়, যদি কাউকে হ্যাট করে তাহলে সেখানে কোনো রাগ ঢাক রাখে না। যেটা ওর মন চাই সেটাই করে, ওর কাছে দুই ক্ষেত্রেই হিসেবটা বরাবর। কোনোভাবে ওই ফোন কলের ব্যাপারে শাহনাজ নেই তো? কোনোভাবে যদি ওর কোনো সাধ্য সিদ্ধি পূরণ করার জন্য এসব প্ল্যান করে থাকে তবে? শাহনাজ একজন সুবিধাবাদী লোক। শুধুমাত্র নিজের পিঠ বাঁচাতে সে সব করতে পারে এটা তার বোধগম্য হচ্ছে। মালা বুঝতে পারে ও যতটা ভালোবাসত শাহনাজকে তার দ্বিগুণ ঘৃণা করে এখন। মালা যখন এসব ভাবতে ব্যস্ত তখন প্রিহান আউটচোখে একবার মালাকে দেখে নিল। গাড়ির বাইরে তাকিয়ে আছে সে। মালাকে তার কাছে ভীষণ সুন্দর দেখতে লাগছে। এর আগে কখনোই মালাকে সে এভাবে পর্যবেক্ষণ করেনি। সে বুঝতে পারে সদ্য বিয়ে করা স্ত্রীর প্রতি তার ভালোলাগা তৈরি হয়েছে। গাড়িটা এসে থামে সেই রেস্টুরেন্টে। জেনারেলি এই ধরনের রেস্টুরেন্টে সাধারণ আমজনতা আসতে পারে না খুব বেশি। আসলে এসব জায়গায় আসতে গেলে শুধু যে পকেট ভারী হতে হবে তা নয়, একই সাথে একটা স্পেশাল স্ট্যাটাস মেইনটেইন করতে হয়। না হলে এই রেস্টুরেন্টের পরিবেশের সাথে মানিয়ে নেওয়া যায় না। বিয়ের পড়ানোর কাজ শেষ হতেই প্রিহান ফোন করে মালার জন্য একটা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করতে বলেছিল। গাড়ি থেকে নেমেই প্রিহান তাড়াতাড়ি গিয়ে গাড়ির দরজা খুলে দিলে মালা গাড়ি থেকে নামল। আহা, নাইস জেস্চার, ইমপ্রেসিভ, মাই প্লেজার মেম। তারপর দুজনেই একসাথে রেস্টুরেন্টে ঢুকে বসে পড়ে। আজকের পর থেকে তারা দুইজন একসাথে নিজেদের জীবন নতুন করে শুরু করতে চলেছে। তাই মালা মনে করে তাদের মধ্যে কিছুই অজানা বা অচেনা থাকা উচিত না। সে আসলে খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে। বাস্তব জ্ঞান তার যথেষ্ট। সে জানে কোনোভাবেই প্রিহান হাওলাদার এর মতো একজন ইনফ্লুয়েন্সাল মানুষের কাছ থেকে কিছুই লুকিয়ে রাখতে পারবে না। তাই সে ঠিক করে তার জীবনের যা কিছু সত্যি সবটাই সে বলে দিবে প্রিহানের কাছে। মালা ওর অতীত বলতে চাইলেও বাধা দিল প্রিহান, আজকের রাতটা সে কিছুতেই স্পয়েল করতে চায় না। তাই এসব নিয়ে পরে কথা বলবে। যেহেতু মালার তাকে হঠাৎ বিয়ে করার সিদ্ধান্তটা নিয়ে প্রিহান আর কিছু জিজ্ঞেস করেনি, তবে মালাও যেন তার অতীত সম্পর্কে আজ কিছুই না বলে। প্রিহান সব কিছু ফেলে এই রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল ডেজার্ট অর্ডার করে। খেতে খেতেই সে বলে, আমরা কিন্তু আজকে বাড়ি যাচ্ছি না। ওমা কেন? আমার ইচ্ছে ছিল আমার বউ আর আমি এই রেস্টুরেন্টে একটা স্পেশাল রাত কাটাবো। সেটা হোক ফুলসজ্জা আর কণ্টকসজ্জা। আমার বউয়ের জন্য স্পেশাল হানিমুন স্যুটও রেডি আছে। কথাগুলো বলার সময় সে মালার মুখ লক্ষ্য করে মালার এক্সপ্রেশন দেখার জন্য।
মালার অভিব্যক্তি ছিল স্বাভাবিক, বরং সে প্রিহানকে অবাক করে দিয়ে বলে, আমার কোনো অসুবিধা নেই, আপনার যা ভালো মনে হয়। খাওয়া দাওয়া শেষ করে ওরা জনেই রুমে যায়। রুমে যেতেই সে দেখতে পেল পুরো রুমটা সাদা অর্কিড আর লাল গোলাপের ফুল দিয়ে সাজানো। ফ্লাওয়ার ভাসগুলোতে রং বেরঙের ড্যাফোডিলস রয়েছে। আর বিছানার উপর দুটো টাওয়াল দিয়ে দুটো রাজহাঁস সাজানো আছে। আর তার মাঝখানে লাল গোলাপের পাপড়ি দিয়ে তৈরি হার্ট শেপ করা। লাভ শেপের মধ্যে হলুদ গোলাপ দিয়ে এমআরপি এই দুটো লেটার লেখা আছে। আর পুরো রুমের পর্দাগুলো ছিল লাল, ইভেন বিছানার চাদর সহ বালিশ, এবং রুমে যা কিছুই ছিল বাকি সব কিছুই লাল রঙের। অর্থাৎ বোঝা যাচ্ছে এই রুমটা হানিমুন স্পেশালিস্টদের জন্য স্পেশাল ডিজাইন করা। এত কিছু কি কারণে সাজানো হলো? আমাদের ফার্স্ট নাইট সেলিব্রেট করতে। তা বলে এভাবে? তো আপনি কি রকমটা চান? কিছুই না। কি চাইব? চোখ ঝাপটে বলে মালা। এই মুহূর্তে এসে ভীষণ নার্ভাস হয়ে পড়ল মালা। তা দেখে প্রিহান গাল চুলকে হাসল। বলল, আপনি না চাইলে কিছুই হবে না। এখন থাকেন, আমি বরং একটা হট শাওয়ার নিয়ে আসি। ততক্ষণে আপনি আপনার নার্ভাসনেস কাটিয়ে নিন। যদিও এই ফেসটা আমি ভীষণ পছন্দ করছি। অসভ্য। তাই? মালার দিকে ঝুঁকে বলে প্রিহান। তা নয়তো কি? আজকে প্রথমে ভেবেছিলাম শুধুই আই কন্ট্যাক্ট করেই রাতটা পার করব, কিন্তু না, এখন অসভ্যতামর মাত্রাটা প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। জাস্ট নেওয়া যাচ্ছে না। মুখে লাগাম দিন। মালার এমন মুখভঙ্গি দেখে হো হো করে হেসে উঠল প্রিহান। এরপর ওয়াশরুমে ঢুকে পড়ল। তম্বন্ধে মালার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই কর্কশ তবে আস্তে আস্তে পুরুষালী কণ্ঠ ভেসে এলো। এইটা তুমি কি করলে? হ্যাঁ, বিয়েটা তো আমাদের প্ল্যানে ছিল না। তবে ওই বাড়িতে ঢোকার আরও অনেক রাস্তা ছিল, তার জন্য বিয়ে কেন করতে হবে? আপনি বলেছিলেন ওই বাড়িতে ঢুকতে হবে যে কোনো উপায়ই হোক না কেন। আপনার প্ল্যান মোতাবেক চলবো বলেছিলাম। কিন্তু আমি যে কোনো প্ল্যান আপনার করা প্ল্যানে অ্যাড করতে পারবো না, এটা তো বলেননি। বা এটা নির্ধারিত করাও ছিল না। তাই বেশি কথা বলবেন না। আপনার সব কথা মানতে আমি বাধ্য না। নেহাত একটা দুর্বল পয়েন্ট পেয়েছেন, তা না হলে বুঝতে পারতেন এই মালা কি জিনিস। এই জ্ঞান দিও না। হ্যাঁ, এসব ফাঁকা কি অন্য কোথাও প্রয়োগ করবে। যাই হোক, ওই বাড়িতে ঢুকে 2-1 দিন পর কল করবে, এর আগে না। আপনার প্রয়োজন আপনি কল করবেন, আমি কেন করব? বেশি বেরো না। হ্যাঁ, একক উদ্ধৃতি চিহ্ন। কার সঙ্গে কথা বলছেন মালা? চমকে উঠে মালা পিছনে ফিরল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। সে নিজের শুষ্ক ঠোঁট জোড়া আলতোভাবে ভিজিয়ে নিল। কি বলবে এখন সে? যদি প্রিহান কিছু শুনে থাকে তবে? আরে কে ফোন করেছিল? ওই একটা ফ্রেন্ড। আপনি অজু করেছেন? নামাজ পড়বেন না? না। আপনি চান নামাজ পড়তে? দুষ্টু হেসে বলল প্রিহান। এটাই তো নিয়ম। হ্যাঁ, আমার তো আর কোনো সমস্যা নেই, তাই না, যে নতুন বউ পাশে রেখে এমনি এমনি ঘুমাবো। এটা খুব টাফ একটা ছেলের জন্য তো বটেই। তবে আমার কেন যেন মনে হচ্ছে এটা সঠিক সময় নয়। যেদিন আপনি মন থেকে চাইবেন সেদিন আমরা না হয় নামাজ পড়ব। আমি অজু করে আসছি। নামাজ পড়ব। প্রিহান শুধু অবাক হয়ে তাকিয়ে রইল মালার যাওয়ার পানে। তার মানে মালার সম্মতি আছে? পরক্ষণেই হেসে দিল সে।